হবে। শোনেন, রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না। আপনি আপনার বক্তব্য দিয়েছেন, আমি আপনাকে এক বিন্দু আরে আমি আমার বক্তব্য আপনি তাদেরকে মানুষ বিশ্বাস করে। রাজনীতিবিদ সব খারাপ না। আপনি এগুলো শুনলে আপনি একটা ফাউমাত বলে এখানে বসে কথা বলতেছেন কেন? ফাউমাত বলে এত কথা বলেন। এগুলো শুনলে জেসিন তাদের না, আমি তো রাজনীতির কাজে আমার গায়ে লাগছে। চিনেন আপনার কথা বলার সময় কিন্তু আমি আপনাকে না, এটা কথা বলছেন না, এটা আপনি জমা করতেছেন। আমি আমার অধিকার রাখি বক্তব্য। আপনি আপনার একক বক্তৃতায় আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন, আমাকে কথা বলতে দেন। না, আপনাকে তো আমি চিনি না, কি বলবো আপনাকে? ঠিক আছে, আপনি বলেছেন যে ইউনূস সরকারের একটা কূটকৌশল নির্বাচন পেছানোর জন্য এটা আপনি মনে করছেন, এবং শুধু তাই না, আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি বলেছেন ইতিহাসের বৈরাম খা। কিন্তু আজকে বলছি, আপনি বলেছেন কিছুদিন আগে একটি ইন্টারভিউ, কিছুদিন আগে বলছি, এটা আজকেও বলতে পারি, কোনো অসুবিধা নেই। উনি বৈরাম খা, কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো সমর্থনও দিলেন যখন তিনি, এবং নিশ্চয়ই সমর্থন দিয়েছি। কি আমি যে বক্তব্য রাখছি ইউনূস সাহেবের পক্ষে, এগুলো তো কোয়া লাভ নাই। বাহির থেকে কয়েকজন ওই যে গায়ে বাতাস লাগায় ফ্রান্সের থেকে আমেরিকার থেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতর থেকে দিস হতবাগা ফজলুর রহমান যে কথা হাসিনা বিরোধী কথা কইছে ইউনূস সাহেবের পক্ষে, যখন ওনাকে সাততলায় তুলে চৈত্র মাসের রুদ্রে, আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান, গত 100 বছরের মধ্যেও বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না, তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি। কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে। উনি তো ওই যে বৈরাম খা বলি আমি, উনার যতই গুণ থাকুক সেই গুণটা তো উনি কাজে লাগাইতে পারতেছেন না, উনি তো গ্রাউন্ড হয়ে গেছেন। আশবাবর, আপনার কাছে আশরাফ কায়সার আপনার মন্তব্য শুনতে চাই। অনেকগুলো বিষয় চলে এসেছে, আপনি কি মনে করেন যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আপনি দেখছেন বিএনপির সাথে বর্তমানে? দেখুন, আমি মনে করি না যে প্রফেসর ইউনূস তার ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, আমি মনে করি না। আমি একটা জিনিস বলি আপনাকে, ধরেন এই সরকারের আসলে ম্যান্ডেট কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। গণ অভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট। তাইলে গণ অভ্যুত্থান তো একটা বায়বীয় বিষয় না। গণ অভ্যুত্থানটি হয়েছে ঢাকার দেয়ালে এখনও লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে। তার 50% শেখ হাসিনার জন্য প্রযোজ্য, বাকি 50% কাদের জন্য প্রযোজ্য? এখন যারা রাজনীতি করবেন, আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন, তাদের জন্য। প্রফেসর ইউনূস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে। কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না, কেউ যে বিভিন্নভাবে অ্যাম্বিশাস হয়ে উঠছে তাও আমরা মনে করি। কিন্তু ওই ম্যান্ডেট তো আপনাকে মানতে হবে। আমরা তো একটা সুযোগ পেয়েছি যে যেইভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয় একটি তথাকথিত নির্বাচনের পরপরই, সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারে কিনা, রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা বদলাতে পারি কিনা, এবং যেইভাবে রাজনৈতিক দলগুলো, উদাহরণটা দেন কিভাবে বদলায়, কি করলে বদল হবে? দেখুন, রাজনৈতিক, আমি আপনাকে বলি, 7 মাসে এত কথা বলছেন, কোনো দলের সংস্কৃতির বদলানোর কোনো খবর পেয়েছি আমরা? পাইনি। যেটি পেয়েছি, আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো। আওয়ামী লীগ যা খারাপ কাজ করেছিল, যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে, সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। আমি বিএনপির ভেতরে, শোনেন, কথা হইলেই খালি 31 দফা। বিএনপির ভিতরে আমি কোনো 7 মাসে পরিবর্তনের, তারেক রহমানের বক্তব্য ছাড়া, তার ম্যাচুরিটির লক্ষণ ছাড়া আমি কিন্তু মাঠে ঘাটে প্রান্তরে যেই চাঁদাবাজি, দখলদারি, সেই মাস্তানি, সেই থানা ঘেরাও, এর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখছি না। এবং দেখুন, আপনার মনে রাখতে হবে যে এই দলটি 16 বছর ক্ষমতার বাইরে ছিল। আমরা তখন প্রতিদিন এই দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছি, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি। এখন যদি আমি তার পক্ষে কথা বলতে না পারি, তাকে আমাকে সন্দেহ করতে হবে না, নিজেকে সন্দেহ করতে হবে। আমি পরীক্ষাটি খুব সহজ করে দিলাম। দেখুন, এখন মনে হবে যে এরা কথা বলতেছেন, এরাও নিশ্চয়ই অনির্বাচিত সরকারের কিছু সুবিধাভোগী। ব্যাপারটি তা না। দেখুন, বিএনপির জন্য আগামীতে পরিণতি কি অপেক্ষা করছে একমাত্র ইতিহাস বলতে পারবে। কিন্তু সংস্কার করে, বিএনপি যদি দলের সংস্কার করে, রাজনীতির সংস্কার করে, তার নেতৃত্বের সংস্কার করে, নেতৃত্বের আচরণের সংস্কার করে, তাহলে বিএনপির জন্য একটা সুসময় অপেক্ষা করছে বলে রাজনীতির বাইরের থেকে দেখা দৃষ্টিতে আমি কথাটি আপনাকে আজকে বললাম। দেখুন, বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহবাতিক হয়ে উঠছে। শোনেন, এইখানে আমি কিন্তু মনে করি না যে সব প্রয়োজনীয় সংস্কার করতে হলেও ডিসেম্বরের পরে যেতে হবে নির্বাচন করতে, আমি কিন্তু মনে করি না। দেখুন, এখানে সংস্কার বলে কেউ কমিটি করে, কমিশন করে, বড় অফিস নিয়ে সুবিধা ভোগ করে একটা যে চক্রের মধ্যে পড়ে গেছে, এটি কিন্তু আমিও বলি। কিন্তু আপনি আগামী 3 মাসে বাংলাদেশের সবগুলো বড় সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য করে পরবর্তী 3 মাসে সেটি বাস্তবায়ন করে ডিসেম্বরে নির্বাচন দিয়ে বিদায় নিতে পারেন।
কাজে আমি কিন্তু সরকারটিকে প্রলম্বিত করতে হবে, সংস্কার বাস্তবায়ন করতে হলে আমি এই মতাদর্শের লোক না। কিন্তু কাদের জন্য সংস্কার করবেন, কাদেরকে নিয়ে সংস্কার করবেন, তারা যদি আপনার সাথে একমত না হয়, আপনাকে চোখ রাঙায়, আপনাকে মানে বলে যে আমরাই তো পার্লামেন্টে গিয়ে ঠিকঠাক করব, এগুলো যে বাগাড়ম্বর এবং এগুলোতে যে আপনার রাজনীতির চেহারাটি মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, এটি বিএনপির নেতৃত্বকে খুব দ্রুত বুঝে ফেলতে হবে। দেখুন, এই যে জাতীয় নাগরিক পার্টি, তারা নতুন দল, তাদের কোনো সংগঠন নাই, তারা গুটি কয়েক স্টুডেন্ট জুলাই মাসে এক হয়েছিল, আমি তো মোটামুটি জানি। কাজেই তারা একটা নতুন রাজনীতির গল্প বলছে, যেই রাজনীতির আশা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকেই দেখি। বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি হয়, বাংলাদেশে নেতৃত্বের নামে কুৎসিত নেতৃত্বের বিকাশ ঘটে। এই রোগগুলোর কোনো পেশা নাই, তাদের কোনো বৈধ আয় নাই, এবং তারা আমাদের চোখের সামনে সম্পদের মালিক হয়ে যায়। আমরা কি বুঝতে পারি না এরা কারা? আমরা কি বুঝতে পারি না কোন পথে তারা করেন? দেখুন, সাংবিধানিকভাবে যে স্বৈরতন্ত্র কায়েম করা যায়, সেখান থেকে তো সংবিধানকে আপনার রক্ষা করতে হবে। আমি কিন্তু বলছি না দেশের নাম বদলাতে হবে এবং অনেক আহামরি সংস্কার করতে হবে, আমি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি। সাংবিধানিক স্বৈরাচারকে রুখতে হবে, শাসনতান্ত্রিক স্বৈরাচারকে রুখতে হবে, এবং জনগণের ভোট কেড়ে নিয়ে আপনি পরবর্তীতে একটি স্বৈরাচারী সরকার হবেন না, এই গ্যারান্টি দিতে হবে। শোনেন, রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না, এই কথা শুনলে তাদের, আমি শেষ করি আমার কথাটা, আপনি আমাকে বলতে দেন। রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে, এগুলো শোনেন, দুইটা ভোটও পাবেন না, শোনেন, এগুলো শুনলে জেসিন তাদের, না আমি তো রাজনীতির কাজে আমার গায়ে লাগে না, না লাগবে, আপনার গায়ে লাগবে, আমি জেনেই তো বলছি। আপনি এগুলো শুনলে আপনি একটা ফাউমাত করে এখানে বসে কথা বলতেছেন কেন? ফাউমাত বরের মতো কথা বলেন। তাদের অবস্থান খুব নিচে, তাদের অবস্থান এই জন্য নিচে কেননা তারা অতীতে অনেক কথা বলে, আমি সবার কথা বলছি না, না না, কেন সবার কথা? আপনি রাজনীতি অধিকাংশ মানুষের কথাই বলছি। আপনার কথা বলার সময় কিন্তু আমি আপনাকে কথা বলছেন না, এটা আপনি জমা করতেছেন। আমি আমার অধিকার রাখি বক্তব্য, অধিকার রাখেন, আপনি আপনার বক্তব্য দিয়েছেন, আমি আপনাকে এক বিন্দু, আরে আমি আমার বক্তব্য, আপনি রাজনীতিবিদ সব খারাপ মানুষ, এই কথাটা আপনি কেমনে বললেন? আপনি আপনার একক বক্তৃতায় আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন, আমাকে কথা বলতে দেন। আপনাকে তো আমি চিনি না, কি বলবো আপনাকে? আপনাকে তো আমি চিনি না, আপনাকে আমি চিনি, আমাকে চিনেন না, আমি আপনাকে কেন বলবো? ব্যক্তিগত আপনি এখানে যেভাবে এসেছেন আমি ওইভাবে এসেছি। আর রাজনীতিবিদদের ট্রাস্ট ব্যারোমিটারে তাদের অবস্থান অনেক নিচে। রাজনীতিবিদ সব খারাপ, এটা কথা বলুন। ভোটের সময় তারা যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলে, পরবর্তীতে তাদের মন্ত্রী হওয়ার পরে যে ঘটনাটি ঘটে, বাংলাদেশ 54 বছরে তা দেখেছে। বাংলাদেশ এর পরিবর্তন চায়। আপনার অস্বস্তি হতে পারে সংস্কারের কথা শুনলে, কিন্তু দেশের মানুষ সংস্কার চায়, সেটি করেও আপনি ডিসেম্বরে ভোট দিতে পারেন, এই অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারে। আচ্ছা, আসবো, আপনি কিছু বলতে চান কিনা, কিছু অ্যাড করতে চান এখানে? এই ধরনের কথাগুলো বন্ধ করেন, আমি এই কারণে বসতে চাই না। ঠিক আছে, আমার দেশের যে আশরাফ কায়সার এখানে ঢালাও সব রাজনীতিবিদের কথা বলেনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটি দেখা যায়। ঠিক আছে, ওনার কথার পরে ওনাকে দেন, আমি সারার তুষার, আমি আপনার কাছে জানতে চাই